স্ক্রিনটি দেখা যায়? কে আছো ফাতেমা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত দেরি কেন? আমার নেট একটু প্রবলেম হয়েছিল এই জন্য। তাই না? হ্যাঁ, বুঝতে পারতেছি। দেখো, ছবিটা দেখা যায়? স্ক্রিন দেখা যায় তোমার? ফাতেমা, দেখা যাচ্ছে? জি স্যার, একটু আর একটু কি বড়? নেট প্রবলেম হচ্ছে, এই তো। দেখতে পারতেছি। লেখা কি বোঝা যায় না যায় না বলো? হ্যাঁ, বোঝা যাইতেছে। আচ্ছা। হুম। এই লোকটির নাম হলো হাজী মোহাম্মদ মহসিন। দেখো। হুম। ইনি হলেন হাজী মোহাম্মদ মহসিন। সংস্কার আন্দোলনের একজন নেতা ছিলেন। তিনি 1732 সালে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হুগলি জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এর নামটা অনেকেই শুনেছি আমরা, হাজী মোহাম্মদ মহসিন। এবং কেন তিনি বিখ্যাত, কি সংস্কার করেছিলেন, যার জন্য ইতিহাসে তিনি স্থান পেয়েছেন। তার পিতার নাম মোহাম্মদ ফয়জুল্লাহ, মাতা জয়নাব খানম। তাদের আদি নিবাস ছিল পারস্যে। পারস্য মানে আজকের আধুনিক ইরান। মুসলমানরা যখন এদেশে আসে, এদেশ যখন মুসলমানদের শাসনে চলে আসে, তখন হাজী মোহাম্মদ মহসিনের বাবা ব্যবসা সূত্রে ভাগ্যান্বেষণে ভারতবর্ষে আসেন। সেই সুবাদে এখানে ব্যবসা বাণিজ্য করে বেশ লাভবান হয়েছিলেন। আর এই দেশের মাটি, আবহাওয়া ইরানের চেয়ে অনেক অনেক ভালো। এত সুন্দর পরিবেশ পেয়ে তিনি সপরিবারে এই হুগলি জেলায় জায়গা জমি কিনে বসতি শুরু করেন। আর এখানেই তার এক কন্যা আর এক ছেলে জন্মগ্রহণ করে। আর এই জন্মগ্রহণ সূত্রে হাজী মোহাম্মদ মহসিন ভারত তথা পশ্চিমবঙ্গের অধিবাসী হয়ে যান। ওই সময়ের বিখ্যাত পণ্ডিত
হুগলির নয়, পুরো পশ্চিমবঙ্গের বিখ্যাত পণ্ডিত ছিলেন আগা সিরাজি। এই আগা সিরাজির অধীনেই তিনি লেখাপড়া শুরু করেন এবং উচ্চশিক্ষার জন্য মুর্শিদাবাদে আসেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, হুগলি, মুর্শিদাবাদ এগুলো আলাদা আলাদা জেলা, এবং এই মুর্শিদাবাদে পড়াশোনাকালীন তিনি এদেশের মানুষের দুঃখ দুর্দশা দেখেছিলেন। সেটা হলো মুসলিম জাতি, মুসলমানরা পড়াশোনায় অনেক পিছিয়ে পড়েছিল, যার ফলে তিনি মুসলমানদের এই শিক্ষায় পিছিয়ে পড়া জাতিকে তুলে আনার জন্য তখন থেকেই চিন্তা ভাবনা করছিলেন। এরপরে তিনি মক্কায় চলে যান হজ করার উদ্দেশ্যে, এবং সেই সুবাদে প্রায় ২৬ বছর মক্কা, মদিনা সহ আশেপাশের দেশে তিনি ভ্রমণ করেন, হজ পালন করেন, এবং ফার্সি, উর্দু, ইংরেজি, ইতিহাস ও বীজগণিতে অগাধ পাণ্ডিত্য লাভ করেন, যেটা তার পরবর্তী জীবনে মুসলিম সমাজকে এগিয়ে নেওয়ার জন্য একটি দিক নির্দেশনামূলক কাজ করেছিল। তিনি হজ থেকে এসে দেশে এসে পিতা এবং বোনের প্রচুর সম্পত্তির মালিক হন। এক ভাই বোন হওয়াতে বোন মৃত্যুবরণ করায় বোনের প্রচুর সম্পদ তিনি লাভ করেন। ফলে এই সম্পদ তিনি সাধারণ মানুষের মধ্যে তথা বিশেষ করে মুসলিম সমাজকে শিক্ষা দীক্ষায় অগ্রসর করার জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। ভারতবর্ষের যে অঞ্চলে মুসলিম অধ্যুষিত লোকজন বসবাস করত, সেখানেই তিনি প্রচুর সাহায্য সহযোগিতা করে স্কুল, মাদ্রাসা প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। ফলে আজকের আধুনিক মুসলিম সমাজ যতটা শিক্ষায় শিক্ষিত, তার অধিকাংশ লোকেই এই হাজী মোহাম্মদ মহসিনের প্রেরণায়, দানে, বিদ্যায় শিক্ষিত। তিনি 1806 সালে তার এই সম্পদ একটি ট্রাস্টি বোর্ড গঠন করে ঢাকা, চট্টগ্রাম, যশোর সহ দেশের বিভিন্ন জায়গাতে স্কুল, মাদ্রাসা ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। এই দানবীর 1812 সালে নভেম্বর মাসে মৃত্যুবরণ করেন। তিনি তার সমস্ত সম্পত্তি মানুষের কল্যাণে ব্যয় করে মহসিন
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দানের মাধ্যমে তার সততা, সাধুতা, ন্যায়পরায়ণতা তথা পরোপকারী ধর্মপরায়ণতার জন্য জনগণ তাকে দাতা হাতেম তাই হিসাবে অভিহিত করেছিলেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবে এই মহসিনের নামে স্কুল, কলেজ, মাদ্রাসা আর অনেক প্রপার্টি, সম্পত্তি বিরাজমান। ঢাকায় সরকারি তিতুমির কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ মহসিন হল, চট্টগ্রামে হাজী মোহাম্মদ মহসিনের নামে অনেকগুলো স্থাপনা আছে। কোনো না কোনোভাবে তিনি এই প্রতিষ্ঠানগুলির সাথে আর্থিকভাবে সম্পৃক্ত ছিলেন। জয়পুরহাটের বিখ্যাত হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং প্রচুর সম্পদ তিনি ওই সময়ে দান করেছিলেন। এই দানের খ্যাতি আর মুসলিম সমাজকে শিক্ষা দীক্ষায় অগ্রগতির দিক নির্দেশনার জন্য তার প্রচেষ্টা ভারতবর্ষে না, সারা পৃথিবীতে অবিস্মরণীয়। যে ছবিটি দেখছ, ইনি হলেন হাজী মোহাম্মদ মহসিন। আর যে স্থাপনাটি দেখা যাচ্ছে এটি হলো ইমামবাড়া। এটি হুগলিতে তার পৈতৃক ভিটায় নির্মিত। এটি এখনো বিদ্যমান এবং খুবই চমৎকার স্থাপত্যিক নকশায় নির্মিত। তাছাড়া তিনি অনেক দাতব্য চিকিৎসালয় করেছিলেন, যেগুলো পরবর্তী সময় সরকার গ্রহণ করে নিয়ে সাধারণ মানুষের সেবায় উন্মুক্ত করে দিয়েছেন। হাজী মোহাম্মদ মহসিনের দান সংস্কার, যেটাকে বলি আমরা, শুধুমাত্র মুসলমানদের জন্য, মুসলমান জাতিকে শিক্ষিত করার জন্য তার এই প্রয়াস ভারতবর্ষে আজও অম্লান হয়ে আছে। তো আমরা হাজী মোহাম্মদ মহসিনের কৃতকর্মের যে একটি চিত্র পেলাম, তা থেকে বোঝা যায় হাজী মোহাম্মদ মহসিনের মতো লোক যদি ওই সময়ে এদেশে না থাকতো, তাহলে এদেশীয় মুসলিম সমাজ শিক্ষা দীক্ষায় অগ্রসর হতো না। মানদাতার আমলের শিক্ষা দীক্ষায় মুসলিম জাতি, মুসলমানগণ সকল দিক থেকে পিছনে পড়েছিল। আমরা যদি শুধু বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে হবে না। বাংলাদেশে আমরা মুসলমান সমাজ সংখ্যাধিক্য বিদায় আমাদের শিক্ষিতের হার বোঝা যায় যে আমরা সবচেয়ে বেশি শিক্ষিত। আসলে আমরা এই ভারতবর্ষের ছোট্ট একটি অংশে বসবাস করি, আর সারা ভারতবর্ষের এই বড় বড় প্রদেশগুলোতে মুসলমানদের সংখ্যা নগণ্য। তার একটি কারণ, তারা এই শিক্ষা দীক্ষায় উন্নতি লাভ করতে পারেনি। অধিকাংশ লোক ব্যবসা বাণিজ্য করে জীবনযাপন করে। আর এটি হাজী মোহাম্মদ মহসিন ছোটবেলায় ভারতবর্ষের মুসলমানদের এই ব্যবসা সুলভ আচরণে তারা সরকারি কর্মকর্তা হিসাবে
বা সরকারি কাজকর্মে থেকে সুযোগে বঞ্চিত হচ্ছে, এই চিন্তাটা তার মাথায় ছিল। যার ফলে যদি শিক্ষিত না হয়, শিক্ষা দীক্ষায় উন্নতি না করতে পারলে সরকারি কাজকর্মে অংশগ্রহণ করতে পারবে না। যার ফলে হাজী মোহাম্মদ মহসিন নিজেই আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, ইতিহাস সহ অনেকগুলো বিষয়ে পারদর্শিতার পরিচয় দিয়েছিলেন। তিনি নিজেকে অনুসরণ করার জন্য মুসলমান জাতিকে উদ্বুদ্ধ করার প্রয়াস পেয়েছিলেন। তারপরেও ভারত উপমহাদেশে মুসলিম সমাজ ততটা শিক্ষা থেকে উন্নতি না করলেও ব্যবসা বাণিজ্যে উন্নতি করেছিল। কিন্তু কাল এবং সময়ের বিবর্তনে ভারতবর্ষে মুসলমানদের অবস্থা খুবই সংকীর্ণ। তারা শিক্ষায় পিছিয়ে থাকাতে তাদেরকে সরকারি কোনো কর্মকাণ্ডে ওইভাবে সুযোগ প্রদান করা হয় না। যদি শিক্ষা দীক্ষায় সমমানের হতো তাহলে মুসলিম সমাজ বা ভারতবর্ষে মুসলমান সমাজ আরো উন্নতি করতে পারত। তো আমরা হাজী মোহাম্মদ মহসিনের এই প্রচেষ্টা এখনো চলমান। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এখনো বিদ্যমান সেগুলো তার চিন্তা চেতনারই বহিঃপ্রকাশ। আমরা আগামী কোনো এক ক্লাসে, পরবর্তী ক্লাসে আরো একটি অধ্যায় আলোচনা করব। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। কোনো প্রশ্ন আছে? ফাতেমা, কোনো প্রশ্ন নেই তাহলে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।